দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে আসলে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিম প্রত্যয় নিয়ে তাদের যে রাস্তায় নামা সভা সমাবেশ করা, তাদের যে কর্মবিরতি, তারা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এটা আসলে এখন আমাদের সবচেয়ে বড় একটি সংবাদের জায়গা। প্রতিদিন এই সংবাদটি আমাদের শিরোনাম হয়। এটা খুবই অ্যালার্মিং একটি ঘটনা ঘটছে। আসলে প্রত্যয় স্কিম সরকারের পক্ষ থেকে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এবং তার আগে থেকেই 30 জুন পর্যন্ত এর বিরুদ্ধে 30 জুন আলটিমেটাম দিয়েছিল সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকরা, কিন্তু 1 জুলাই থেকে ইতিমধ্যে কার্যকর হয়েছে। ইতিমধ্যে 35 বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সব বর্জন হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে মূলত খুব একটু বেশি কথা বলার চেষ্টা করব। একই সাথে অন্য দিনের মতো আরও দুটি বিষয় থাকবে আমাদের আলোচনায়। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব বিএনপির আন্দোলন সমাবেশ এবং অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনও চলছে। কোটা আন্দোলন যেটা, এটা নিয়ে আসলে আলোচনা করা খুবই জরুরি একটি বিষয় যে এই সরকার যেহেতু সরকারিভাবে হাইকোর্ট থেকে এটা স্থগিত করা হয়েছে, কিন্তু এর আন্দোলনকারীরা ঠিকই মাঠে আছে। আগামীকাল তাদের আরেকটি আন্দোলন এটা নিয়ে আছে। এই বিষয়টি আলোচনার বিষয় থাকবে এবং তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। তারা নানাভাবে অন্যান্য বিষয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি নিয়েও তারা সমাবেশ করছে, আন্দোলন করছে, রাস্তায় আছে। একই সাথে যারা কোটা আন্দোলন করছে তাদের সাথে তারা যোগ দিচ্ছে এটা নিয়ে। এবং সবশেষ আপনারা জানেন প্রিয় দর্শক যে সারা দেশে যে বন্যা পরিস্থিতি দিন দিন বাড়ছে। সিলেটের প্রায় অনেকগুলো জায়গা, সিলেটের 13টা উপজেলা আসলে বন্যা কবলিত এবং পুরো আজকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বলছে পুরো লন্ডভন্ড আসলে আরও বাড়তে পারে। এটা আসলে খুবই মানে অ্যালার্মিংয়ের সময় আমাদের, যখন এই বন্যাটা হয়, প্রাকৃতিক এই দুর্যোগটা, ওই এলাকার মানুষের হাহাকার, মানুষের দুর্ভোগ সব কিছু মিলে সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হয়। এটা কতটুকু আসলে সামনের দিনগুলোতে তাদের জন্য ভালো খবর আছে কিনা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনা করার জন্য পুরোটা সময় জুড়ে স্টুডিওতে রয়েছেন সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, কৃতজ্ঞতা আপনার কাছে। ধন্যবাদ। আর আমাদের সাথে আলোচনায় জুমে যুক্ত হবেন 3টি বিষয় নিয়ে। 3 পর্বে 3 জন অতিথি থাকবেন। তারা যখন যুক্ত হবেন আপনাদের সাথে নিশ্চয়ই পরিচয় করে দিব। জনাব সোহরাব হোসেন, আপনাকে দিয়ে শুরু করছি। সোহরাব হাসান, এক্স্যাক্টলি, দুঃখিত। আসলে মানে আপনি কি বলবেন এবার এই বিষয়টা? নিশ্চয়ই মানে খুবই অ্যালার্মিং যে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন যদি 1 সপ্তাহের মতো ধরে হয়, রাস্তায় থাকে তারা। এটা তো আসলে বাংলাদেশের জন্য একটা বড় খবরের জায়গা এবং বড় অ্যালার্মিং এর জায়গা। মানে কেন, মানে সরকার থেকে আগেও বলা হয়েছিল, তার আগে থেকেই এটা নিয়ে 30 জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিল সরকার। তারপরেও তাদের সরকার যুক্তি দেখিয়েছে যে নতুন যারা যুক্ত হবেন তাদের জন্য এটা পুরনো তারা না। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অন্যদিকে বলছেন যে না, তাদের সিস্টেমটা এমন যে যারা এখন বহাল চাকরিতে আছেন তারাও যদি নতুন করে আবার এভাবে যুক্ত হওয়ার একটা সিস্টেম আছে সেখানে, তাহলে তারাও এই অসুবিধার ভিতরে পড়ে যাবেন। তাহলে 2 রকমের সিস্টেম হবে এবং সেখানে তারা নানা রকমের সমস্যার কথা বলছেন। তারা পেনশনের কথা বলছেন, চাকরির বয়সের কথা বলছেন। এখনকার চাকরির বয়স হলো 65 বছর, সেখানে থাকবে 60 বছর। তারা গ্র্যাচুইটি পাবে না, তাদের 5% করে ইনক্রিমেন্ট পাবে না তারা সেখানে। সব মিলে এটা বলছেন শিক্ষকরা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আছেন। আর সরকারের পক্ষ থেকে বারবারই বলছে এবং এর আগেও যারা আছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি আছে, তারা বলছেন যে তারা শুধুমাত্র এক্সিকিউট করেন, তা কোনো কিছু বাদ দেওয়া বা বহাল রাখা তাদের না, সরকারের পক্ষ থেকে। এর মধ্যে আমরা জেনেছিলাম যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি বসবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে, কিন্তু সেটার বসা হয়নি। সব কিছু নিয়ে কি হচ্ছে এই বিষয়টা? প্রত্যয় স্কিম গত কয়েকদিন থেকেই চলছে, আর কতদিন চলবে জনাব? কতদিন চলবে এটা সরকার জানেন। বিষয়টি হচ্ছে যে একটি সমস্যা না থাকাকে সমস্যা তৈরি করা, মানে এটা সরকারের মানে এই সিদ্ধান্তে মনে হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই সিদ্ধান্তটি যদি সরকারি মানে খোদ সরকারি প্রতিষ্ঠানের সহ যদি করা হতো, তাহলে হয়তো এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এভাবে বৈষম্যের কথাটা বলতে পারতেন না। কেননা যে বাংলাদেশে এই প্রজাতন্ত্রের সরকারি কর্মকাণ্ডে যারাই জড়িত আছেন সবার জন্য এই পদ্ধতি চালু হবে। কিন্তু বলা হলো স্বায়ত্তশাসিত
400 না কত প্রতিষ্ঠান, 4 শতাধিক প্রতিষ্ঠান, তার মধ্যে বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ছাড়া অন্য যারা পেশাজীবী তারা এই মানে আন্দোলন করেনি, প্রকাশ্যে আন্দোলন করছেন না বা কর্মবিরতি করছেন না। তাতে কিন্তু ন্যায্যতা হারিয়ে যায় না। প্রথমত হচ্ছে যে সরকার এই বৈষম্যটা কেন তৈরি করলো? একটা সরকারি প্রতিষ্ঠানের জন্য একরকম, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য একরকম, এটা তো হওয়ার কথা না, অভিন্ন হওয়ার কথা। দ্বিতীয় হচ্ছে এই প্রথম গত 15 বছরে একটি বলবো যে বিরল দৃষ্টান্ত, যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক একত্র হয়েছেন। আরেকবার হয়েছিলেন 2015 সালে যখন নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। যে তার মানে সরকারের এই সিদ্ধান্তকে দলমত নির্বিশেষে সব শিক্ষক এটাকে অন্যায্য মনে করছেন, অন্যায় মনে করছেন। এই জন্যই তো আন্দোলনে আছেন তারা। এরকম গত 15 বছরে আর কোনো ক্ষেত্রে কি অন্যায় হয়নি? গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, বৈষম্য বলেন, তো এসব ক্ষেত্রে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কোনো ব্যাপারেই কিন্তু এই শিক্ষকরা তো আর শুধু ট্রেড ইউনিয়ন, শুধু রুটি রুজির দাবিতে আন্দোলন করবেন এটা প্রত্যাশা করে না দেশবাসী প্রত্যাশা করে তারা জাতির বিবেক, তাদের বিবেক দ্বারা পরিচালিত হবেন এবং যেটা অন্যায় মনে করেন সেটি তার বিরুদ্ধে দাঁড়াবেন, যেটি ন্যায় মনে করেন তার পক্ষে দাঁড়াবেন। কিন্তু এর আগে যতবারই শিক্ষকদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে সবচেয়ে তার আগের মানে সবার উপরে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হবে। তাহলে আজকে যে মুক্তিযুদ্ধের তাদের ভাষায় নিশ্চয়ই যে সরকার যে সিদ্ধান্তটা নিল এটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নয়, তাহলে তারা নিশ্চয়ই আন্দোলনে থাকতেন না। তাহলে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষেও কিছু কিছু কাজ করেন বলে তারা স্বীকার করে নিলেন প্রকারান্তরে। আরেকটা যদি দেখেন, কোনো ব্যাপারে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন পর্যন্ত করতে পারে না, যে তারা একমত না, এক পক্ষ বর্জন করে আর এক পক্ষ করে। এবং গত 15 বছরে এমন অবস্থা হয়েছে যে সরকার সমর্থক শিক্ষকদের সংখ্যা কোথাও 60, কোথাও 80 এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলো তো প্রায় 100%। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যে একটা জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টির জায়গা, আর সেই পরিবেশ, সেই সৃজনশীলতা আমরা দেখি না। হ্যাঁ, শিক্ষকদের আন্দোলনকে আমরা সমর্থন করি যদি এখানে বৈষম্য হয়ে থাকে, এবং বৈষম্য হয়েছে, তবে তারা যে টাকা পয়সার যে হিসাব দিয়েছেন সেখানে প্রথম হচ্ছে নতুন যে ব্যবস্থা চালু হতে যাচ্ছে সেখানে সরকারি কর্মকর্তারাও কিন্তু একইভাবে তারা তাদের অংশ দিতে হবে পেনশন স্কিমে, তাদেরও বেতন থেকে একটা অংশ কাটা যাবে। সুতরাং তাহলে আন্দোলনটা করতে হবে কিন্তু সবাই মিলে। এখন বিশ্ববিদ্যালয় আলাদাভাবে যখন আন্দোলন করছে তখন সেই আন্দোলনটা মনে করি কিছুটা দুর্বল হয়েছে। আর সরকারের দৃষ্টিভঙ্গি এটি কিন্তু খুবই বিমাতাসুলভ, খুবই বৈরী দৃষ্টিভঙ্গি। কেননা যে কোনো বিষয় ধরে নিলাম সরকার মনে করছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই দাবিটা ন্যায্য নয়, তাহলে সরকার আলোচনা করতে অসুবিধা কি? তারা আলোচনা তো করতে পারে। আপনার এই পয়েন্টটা ধরে আমি আপনার কাছে আসবো, খুবই চমৎকার একটা পয়েন্টে আসছি আমরা। কিন্তু আমাদের সাথে যিনি জুমে যুক্ত আছেন উনি বোধহয় এতক্ষণে একটু যুক্ত হতে পেরেছেন, কোনো কারণে উনি একটু টেকনিক্যাল সমস্যায় আছেন বোধহয়। আমরা একটু যাচ্ছি তার কাছেই। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম, আপনি শুনছিলেন, জনাব সোহরাব হাসান কথা বলছিলেন প্রত্যয় স্কিম ও অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনার কাছে একদম স্পেসিফিক জানতে চাই, আসলে যে আন্দোলন, ওকে যেটা বলেছেন সোহরাব হাসান, যে আন্দোলন তাদের জায়গা থেকে করতে পারে, যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকরা যখন ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকে, এইটার যৌক্তিকতা আপনার কাছে কি? আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তো সোহরাব ভাইয়ের অনেক কথাই শুনতে পাইনি। যদি ক্লাস পরীক্ষা বর্জন না করে তাহলে কি আন্দোলন হবে? সেটাকে আন্দোলন বলবে? আপনি কি আন্দোলন বলতে তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? না, সেটা কিন্তু আমি বলি না। আমি বলছি ক্লাস পরীক্ষা কিন্তু আমি বলি না। আমি বলেছি যে সোহরাব হাসান বলেন নাই, শিক্ষকদের এই আন্দোলন ন্যায্য, কিন্তু সরকার
এটাকে আমলে নিচ্ছে না, এটি খুবই আমার প্রশ্ন অস্বাভাবিক। আপনার কাছে, আমার প্রশ্ন। জি, আপনার প্রশ্নটি আবার করুন। না, প্রশ্নটি হলো যে যে কোনো আন্দোলন যে কোনো জায়গা থেকে শিক্ষক হোক বা যারাই হোক করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার তাদের যেই যৌক্তিকতা তুলে ধরার জন্য, কিন্তু শিক্ষকদের কাছ থেকে কি আসলে এটা খুব মনে হচ্ছে আপনার কাছে খুব যৌক্তিক একটা জায়গা যে শিক্ষক মানে ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকতে হবে? এই বিষয়টি তো আসলে সরকারের সাথে বসে কি তারা পারতো কিনা, আপনার কাছে কি মনে হয় তারা সরকারের কাছে যেতে পারতো কিনা, শিক্ষা মন্ত্রণালয় বা দেশের সরকার প্রধানের কাছে তারা যেতে পারতেন কিনা তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে কথা বলার জন্য? সে জায়গায় ক্লাস পরীক্ষা বর্জন করাটা কি কতটুকু যৌক্তিক? শিক্ষকরা কিন্তু একদিনে আজকে এই পর্যায়ে আসেনি, শিক্ষকরা কিন্তু ধাপে ধাপে এই পর্যায়ে এসেছে। গত 3.5 মাস ধরে এই বিষয়টি নিয়ে কিন্তু আন্দোলন চলছে। শিক্ষকরা প্রথমে প্রতীকী অবস্থান ধর্মঘট করেছে, তারপরে আপনার প্রতীকী ধর্মঘট করেছে, তারপরে গিয়ে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার সর্বাত্মক আন্দোলনের মধ্যে শিক্ষকরা গেছে। শিক্ষকরা কিন্তু আলোচনা করতে চায়, আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই এবং আলোচনা করার জন্য আমরা তৈরি আছি, এবং সরকার যখনই সময় দিবে আমরা আলোচনা করতে চাই। এখন আপনি যেহেতু সৌরভ ভাই, বোধ হয় আমি সৌরভ ভাই সব কথা শুনতে পাইনি, আপনাদের যদি প্রত্যয় স্কিম সম্পর্কে কোনো কনফিউশন থাকে যে প্রত্যয় স্কিম নিয়ে আমাদের আন্দোলনের কারণটা কি, আমাদের আন্দোলনের কারণটা হলো যে বর্তমান যে পেনশন স্কিম আছে সেইখানে আমরা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা একই পেনশনের আওতাভুক্ত আছি। তো সেখানে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো, এখন প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আরেকটা সেবক নামে একটা পেনশন স্কিম চালু হবে এবং সেটা 1 বছর পরে শুরু হবে। রাষ্ট্র যদি পেনশন স্কিম সকলের জন্যই করতে চায়, সেটা তো একদিনে একসাথে যারা একই পেনশন স্কিমের মধ্যে ছিল তাদেরকে নিয়ে করাটাই বাঞ্ছনীয়। তো সেই জায়গায় একটা বৈষম্য হয়েছে। আরেকটা বৈষম্য হলো, ধরেন যে আমাদের যে সহকর্মীটি 1 জুলাই যোগ দিয়েছেন আর যে সহকর্মী 30 জুন যোগ দিয়েছেন, তাদের পেনশন বেনিফিটে এবং তাদের পেনশন কন্ট্রিবিউশনে অনেক ধরনের পার্থক্য হবে, সেটাও একটা বৈষম্যের জায়গা। তো নতুন পেনশন স্কিমে যেটা হবে, যে পুরনো পেনশন স্কিমে শিক্ষকরা যখন রিটায়ারমেন্টে যান এককালীন গ্র্যাচুইটি হিসেবে 80,73,000 টাকা তারা পান, নতুন পেনশন স্কিমে তারা সেটি পাবেন না। 2 হচ্ছে আপনার যেই কথাটি বলা হয়েছে যে বর্তমানে পেনশন ফান্ডে, বর্তমান যে পেনশন ব্যবস্থায় আমরা যারা আছি সিনিয়র শিক্ষকরা, তারা যে পেনশন ব্যবস্থায় আছি তারা কিন্তু কোনো কন্ট্রিবিউট করি না। নতুন যে পেনশন সিস্টেম সেখানে কন্ট্রিবিউট করতে হবে। তারপরে আরেকটা সমস্যা হলো যে নমিনির ক্ষেত্রে, ধরেন একজন শিক্ষক যদি মারা যাওয়ার পরে তার যে নমিনি তিনি 75 বছর পর্যন্ত পেনশনটা পাবেন নতুন স্কিমে, কিন্তু আগের স্কিমে সেখানে কিন্তু সারা জীবন নমিনি যতদিন বেঁচে থাকবেন বা প্রতিবন্ধী সন্তান যদি থাকেন তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি কিন্তু আজীবন এই পেনশনটা পাবেন। তো সেটা আরেকটা সমস্যা। তারপরে চতুর্থ সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, এখানে প্রত্যেক স্কিমে 60 বছর অবসরের কথা বলা হয়েছে। আমাদের আন্দোলনের মুখে কিন্তু এতে বলা হয়েছে যে আইন সংশোধন করা হবে, 65 করা হবে। তারপরে পুরনো যে পেনশন স্কিম যেটাতে সিনিয়র শিক্ষকরা আছেন সেটা প্রতি বছর 5 ভাগ হারে বৃদ্ধি পায় প্রতি মাসে, নতুন পেনশন স্কিমে বাড়বে না, এই যে এই প্রবৃদ্ধিটা থাকবে না। তারপরে ধরেন যে প্রেস রিলিজটি পেনশন কর্তৃপক্ষ ইস্যু করেছে, সেইখানে 8 নম্বর পয়েন্টে তারা একটা দাবি করেছে যে শিক্ষকরা 18 লক্ষ টাকা কন্ট্রিবিউট করে 12.5 গুণ, মানে রিটায়ারমেন্টের পরে 15 বছর পর্যন্ত 12.5 গুণ টাকা তারা পাবে। এটাও কিন্তু একটা গোজামিল হিসেব, কারণ এই হিসাবটা যখন পেনশন জনাব শফিউল আলম, খুব দুঃখিত একদম সময় স্বল্পতার জন্য ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কেন গোজামিল হিসাব আমি বলে দেই আপনাকে, যে এই হিসাবটি যখন তারা করেছেন সেই হিসাব করার সময় টাকার যে টাইম ভ্যালু অফ মানি সেটাকে বিবেচনায় নেননি। তো টাইম ভ্যালু অফ মানি যদি বিবেচনায় নেন তাহলে 18 লক্ষ টাকা কন্ট্রিবিউশন না, কন্ট্রিবিউশন আরো অনেক বেশি হয়। কারণ আমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে একটা ব্যাংকে 10% সুদে রেখে দেই, তাহলে 30 বছর পরে সেটি কিন্তু দাঁড়াবে 1,13,00,000 টাকা।
তো সেই 1,13,00,000 টাকা কিন্তু আমি একটু সংক্ষেপে করে একটা প্রশ্ন করে শেষ করতে চাচ্ছি হচ্ছে 65 বছরে আপনাকে রিটায়ারমেন্টে গেলে একদম পরে এই 30 সেকেন্ড একটা প্রশ্ন করতে চাচ্ছি জনাব শফিউল আলম ভূঁইয়া, মানে এই আন্দোলনের শেষ কোথায়? আপনি কি ভাবছেন যে এটা কি সরকার মানবে না রাস্তায় আপনারা কতদিন থাকবেন? এটার কোনো আমি বিশ্বাস করি সরকার না মানলে কি হবে? কত প্রত্যয় স্কিমটা আমাদের একটা দাবি, আমাদের আরো দুটো দাবি আছে। সেটা হলো যে শিক্ষকদেরকে সুপার গ্রেড প্রদানের যে আশ্বাস সরকার থেকে দেওয়া হয়েছিল 2015 সালে, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি। এই তিনটা দাবি নিয়ে তো শিক্ষকরা আজকে, মানে সরকার এই দাবি না মানা পর্যন্ত আপনারা রাস্তায় থাকবেন পরীক্ষা ক্লাস বর্জন করে? আমরা আশা করছি শীঘ্রই সরকারের সাথে আলোচনা হবে এবং আলোচনার মধ্যে এই বিষয়টি সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনাকে। একদম ছোট করে একটু জনাব সোহরাব হাসান আপনাকে জানতে চাচ্ছি এইটার যৌক্তিকতা, শিক্ষা আপনার যৌক্তিকতা কতটা আছে এই যে আন্দোলন? আপনি বলছেন আন্দোলন ঠিক আছে, বাংলাদেশে ক্লাস পরীক্ষা বর্জন করে, সেই বাংলাদেশে ক্লাস পরীক্ষা বর্জন না করে কোনো আন্দোলনের মানে কোনো পেশাজীবীরা সরকারের চাপ দেওয়া যাবে না, পেশাজীবীরা দাবি আদায় করতে পারছে, এর উদাহরণ নেই। কিন্তু বরং ক্লাস পরীক্ষা বন্ধ করার পরও যদি সরকার না মানে তখন শিক্ষকরা কি করবেন এই প্রশ্নটি থেকেই যায়। তাহলে যেমন এক মাসে যদি তারা আশাবাদী যে সরকার শিগগিরই মানবেন, আমরাও আশাবাদী, কিন্তু সরকারের মনোভাব তো মনে হচ্ছে না যে তারা খুব নমনীয় হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পার্টি শেষ করতে চাচ্ছি এখানে, আমরা একটু বিরতিতে যাব। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমরা এই অংশে একটু আলোচনা করতে চাচ্ছি কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেটা নিয়ে, এবং এই সাথে বিএনপি একাত্মতা ঘোষণা দিয়েছে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে যাচ্ছি। 2018 সালের 4 অক্টোবর সরকার একটি পরিপত্র জারি করে এই কোটা পদ্ধতি তুলে দিয়েছে এবং সরকার প্রধানের নির্দেশে এটা করা হয়েছে। এরপর সেটাকে চ্যালেঞ্জ করেছে 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যরা। সে 21 সালে 6 ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেছে, আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে জানতে চাইছেন তারা। এরপর 5 জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল থাকবে বলে আদেশ দেন। একই সাথে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং, সেক্ষেত্রে 9 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, এবং 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন একই রকম বহাল থাকবে। বিষয়টি আপনি আসলে কি বলবেন এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে? ধন্যবাদ। আসলে এখানে 3টি পক্ষ। একটা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা, যারা কোটার বিপক্ষে এখন দাঁড়িয়েছে। যদিও 2018 সালে তারা যখন আন্দোলন করে তখন বলেছিল কোটা সংস্কার, ঠিক পুরোটা বাতিলের কথা বলেনি। 10% বলেছিলেন তারা, চেয়েছিলেন 10%। আরেকটি হচ্ছে সরকার পক্ষ, যে সরকার পুরোটাই বাতিল করে দিয়েছে। আর তৃতীয় হচ্ছে আদালত তার বিবেচনায় এটিকে মনে করছে সরকারের সিদ্ধান্ত সঠিক নয়। এখন কোটা কিন্তু শুধু মুক্তিযোদ্ধাদের জন্যই বরাদ্দ ছিল না, কোটা বরাদ্দ ছিল নারীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, প্রতিবন্ধীদের জন্য, 56% ছিল, এবং 56%। এবং এই কোটা কিন্তু আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যে সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু এখনো বহাল আছে। এখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মচারী একই রাষ্ট্র কাঠামোয় 3 ধরনের পদ্ধতি। একটা হচ্ছে আগের কোটাই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রযোজ্য, আর হচ্ছে সরকার পুরোটা বাদ দিয়ে দিয়েছে। আদালত আবার মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল 30% সেটি রেখে বাকি বিষয়ে কিছু বলেননি। এখন সরকার পক্ষ আপিল করেছে, তাতে আমরা ধরে নিতে পারি যে সরকার পক্ষ আদালতের রায়ে খুশি নয়, মানে হাইকোর্টের রায়ে। এ কারণে আপিল করেছে। আপিলও হাইকোর্টের রায় বহাল রেখেছে, কিন্তু পরবর্তীকালে শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে। প্রথমত হচ্ছে যে তাহলে সরকার এবং আদালত এক ধরনের মুখোমুখি অবস্থানে,
সেক্ষেত্রে আদালতের রায় কি বলে অগ্রাধিকার পাবে যদি চূড়ান্ত রায় হয়। যদি আপিল বিভাগে চূড়ান্তভাবে আদালতের হাইকোর্টের রায় বহাল রাখে তখন কিন্তু একটি সমস্যা হবে। আরেকটি হচ্ছে যে এটি কার জন্যে, কোটা তো চাকরি মানে ভবিষ্যতে যারা চাকরি পাবেন বা চাকরি প্রত্যাশী, এখন আমরা কি মেধাকে অগ্রাধিকার দেব না কোটাকে অগ্রাধিকার দেব? শিক্ষার্থীরা যাদের জন্য এই কোটা পদ্ধতি অর্থাৎ চাকরিতে প্রবেশ করবে কর্মজীবনে, তারা মেধার ভিত্তিতেই কি বলে নিয়োগ চান। যে মেধার অগ্রাধিকার ভিত্তিতে মেধাবীরাই তাদের মান ক্রম পরীক্ষার নম্বর ক্রম অনুসারে তারা যাতে চাকরিতে প্রবেশ করতে পারেন। আন্দোলনটা কিন্তু ছড়িয়ে পড়ছে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, পরবর্তীকালে এখন কলেজগুলোতে, এবং তারা বাংলা বন্ধ বা বাংলা ব্লক ইংরেজিতে আগামীকাল থেকে, ইংরেজিতে যেটা ব্লক সেটাই বন্ধ। তাই বাংলা বন্ধ আমরা পশ্চিমবঙ্গে বেশ শুনে আসছি, আমাদের এখানে হরতালই বলে, তারা হয়তো হরতাল শব্দটি ব্যবহার করেনি। যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আলাপ আলোচনা করেই সমাধান হওয়া উচিত। এমনকি সরকার যখন এটি বাতিল করলো তখনও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেনি, তারা বাতিল করে দিয়েছে হয়তো। এবং এর আগে আরেকটি আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, তারাও শিক্ষার্থীরাই আন্দোলন করেছিল এবং সেখানেও একটি আইন পাশ করেছিল। আর সেই আইনটি পরবর্তীকালে নানাভাবেই নানা কারণেই অকেজ হয়ে গেছে, বিশেষ করে শ্রমিক ফেডারেশন এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং মালিকদের চাপে। এখন এটি কি হবে? প্রথমত হচ্ছে যে একটা অচল অবস্থা। দেখুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন, তারা কর্মবিরতি করছেন, শিক্ষার্থীরাও আন্দোলনে আছেন। এবং এই একটি বিষয়ে সরকারকে ধন্যবাদই জানাবো যে একটি বিষয়ে কিন্তু সরকার এই বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে, সেই জামাত থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ থেকে বাম, সব দল মতের শিক্ষার্থী এবং শিক্ষককে এক করে ফেলেছেন। এবং এর পরবর্তীকালে আপনি যে কথাটি বলেছিলেন বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে। একটি রাজনৈতিক দল তো চাইবে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং জনগণের যে অভিপ্রায় তার পক্ষেই থাকতে। আওয়ামী লীগ আজকে বিরোধী দলে থাকলে আরও বেশি, আমি তো মনে করি যে আরও আগে সমর্থন জানাতো। তারা কিন্তু বলেছে নৈতিক সমর্থন জানাচ্ছি, তারা তাদের জন্য আন্দোলন মাঠে নামবে সে কথা বলে। হাসান, একটু যদি আমি জানতেই চাচ্ছি বিষয়টা, যে অবশ্যই যারা মুক্তিযোদ্ধা তারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এই তাদের জন্যই এই দেশ, কিন্তু তাদের সম্মান নানাভাবে আমরা দেখছি, তাদের বেতন ভাতা, জীবনযাপনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা অবশ্যই সরকার দিচ্ছে এবং আরও দিবে বলেও তারা আশা করছে এবং এটা হোক, সবাই চায়। কিন্তু তাদের সন্তানরা যখন সরকার চাকরিতে ঢুকবেন, মানে সেক্ষেত্রে কোটাটাকে কি আপনি আসলে মনে করেন যেটা খুব যৌক্তিকতা? মানে বাবা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বলে তারা চাকরিতে ঢুকবে মেধা ছাড়া, কোটা ভিত্তিক, এইটা মানে কতটা সমর্থন আপনার কাছে মনে হয় যে করতে কেউ পারে কিনা? এদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তারা আসলে একটু পিছনে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য, তাদের সামনে আনার জন্য হতে পারে, যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে হতে পারে, নারীদেরও হতে পারে বলে আমার মনে হয় না কতটা হওয়া যৌক্তিকতা। এইটা আসলে এইটা নিয়ে আন্দোলন। প্রথমত হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের এখন তো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ আর চাকরিতে প্রবেশ করবেন না, কারণ তারা প্রায় ধরেন যদি মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স 20, যাদের বয়স 20 এখন তাদের বয়স 73, সুতরাং তারা তো আর চাকরিতে ঢোকার কোনো সুযোগ নেই। তাদের সন্তানদের বা তাদের সন্তানদের ক্ষেত্রেই এই কথা বলা হচ্ছে। কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের চাকরি দিয়েই কিন্তু মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে। তাদের মর্যাদা প্রতিষ্ঠা, আপনি যে কথাটি বলছিলেন, তাদের সম্মান জানানোর আরও অনেক উপায় আছে। আবার ধরুন যে মুক্তিযোদ্ধার সন্তানরা এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারবেন না, যারা চাকরিতে দরখাস্তই করতে পারবেন না, এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বড় অংশ ছিল কিন্তু কৃষক এবং শ্রমিকদের, যারা এখানে আসেনি। আরেকটি প্রশ্ন, মুক্তিযোদ্ধা, হ্যাঁ, সরকারি তালিকা অনুযায়ী 2 লাখ বলা হয়, 2 লাখ বা 2 লাখের কম বেশি আমরা ধরে নিলাম যে 2 লাখকে সম্মানিত করা হলো, কিন্তু শহীদ 30 লাখ শহীদ।
তাদের মধ্যে মুক্তিযুদ্ধ, সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েও কেউ শহীদ হয়েছেন, তাদের সংখ্যা খুব বেশি না। কিন্তু এর বাইরে এই যে 30 লাখ শহীদ, এবং একই সঙ্গে আপনি ধরুন যাদের এখন মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় বীরাঙ্গনা হিসেবে যারা নির্যাতিত হয়েছে পাকিস্তানিদের হাতে, তাদের পরিবারের জন্য খুব কিছু সরকার করেছে বলে মনে হয় না। শহীদ পরিবার, এখন 30 লাখ শহীদ পরিবারকে কতটা পরিবারকে, এবং তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে, তারা জীবন দিয়েছে। সুতরাং আমি মনে করি যে এটি একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত, আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। এটি জবরদস্তি এবং রাস্তায় নেমে আরেকটা রাস্তায় তো আন্দোলনে আছে, শিক্ষার্থীদের বোঝাতে হবে, সরকারকে উপলব্ধি করতে হবে যে বৃহত্তর অংশ, তরুণদের বৃহত্তর অংশ কি চায়। ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে একটু আলোচনা করতে চাচ্ছি সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। প্রতি বছর এই সময়টাতে দেশে বন্যা হয়, এটা আসলে খুবই কমন একটি বিষয় হয়ে গেছে। কিন্তু এই বন্যার আগের প্রস্তুতিগুলো সরকারের কি থাকে, যে মানুষ এই এখন যে পানিবন্দী মানুষের খাবার নাই আমরা দেখতে পাচ্ছি, যদিও সরকারের পক্ষ থেকে আজকেই ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি ব্রিফিং দেওয়া হয়েছে সাংবাদিকদের, সেখানে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে পর্যাপ্ত খাবার তারা জেলা প্রশাসক এবং ইউনোদের মাধ্যমে পাঠাচ্ছে, এবং উনি বলেছেন বন্যা কবলিত জেলার সংখ্যা তাদের হিসেবে আরও বাড়তে পারে। এখন পর্যন্ত সিলেটের 13 জেলায় বন্যা এবং 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত আছে এই বন্যায়। 15টি জেলা বর্তমানে বন্যা কবলিত আছে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য জুমে যুক্ত আছেন ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটু যদি আমাদেরকে বলেন যে এই মানে কি হবে, এই বন্যা কতদিন চলবে, এই পানিবন্দী মানুষগুলোর কি অবস্থা এখন আছে? আপনারা নিশ্চয়ই খবর নিচ্ছেন, আপনারা জানেন, যেহেতু আপনি এ নিয়ে কাজ করেন। সরকারের পক্ষ থেকেই যদিও বেশি জানে তারা যেহেতু কাজ করছে। জনাব মুজিবুর রহমান হাওলাদার। জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে যে এই প্রসঙ্গটা তো খুবই একটি আসলে সমস্যার যে বেড়াজালে বাংলাদেশ, এটা একটা লা নিনার একটা প্রভাব। আমরা যদি অ্যাটমসফেরিক দিক থেকে আলোচনা করি তাহলে বাংলাদেশ কিন্তু পর্যায়ক্রমে পড়ে প্রায় 2-3 বছর এবং 5 বছর, বলা হয় 2 থেকে 8 বছরের একটা গ্যাপে কিন্তু লা নিনার প্রভাব একটা আমাদের উপরে পড়ে। তো সেইটির উপরে ভিত্তি করে অতিবৃষ্টি হয়, এবং আমাদের যে নর্থ ইস্টার্ন রিজন এইটি দ্বারা আমরা কিন্তু প্রথমেই প্রভাবিত হই। অপরদিকে আমাদের যে উত্তরাঞ্চল আছে সেটিও আমাদের প্রভাবিত হয়। আমাদের নদী মাতৃক যে দেশ, তো সেই কারণে আমরা ডাউন রাইপেরিয়ান। সো এই ডাউন রাইপেরিয়ান এই যে কতগুলো প্রাকৃতিক সত্য এবং টেরিটোরিয়াল যে আমাদের কতগুলো অবস্থান, সেই অবস্থানের যে মানে ভিত্তি, সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদেরকে এই আপনার সাইক্লোন, তারপরে আপনার কি বলে বন্যা, বৃষ্টি, এগুলো মোকাবেলা করেই আমাদের বাঁচতে হচ্ছে। কিন্তু এইবারের যে বন্যাটা, সেইটি অন্যান্য বছরও বন্যা হয়েছে, এর আগেও আমরা বন্যা দেখেছি। আমরা 74-এ বন্যা দেখেছি, আমরা 88-র বন্যা দেখেছি, এবং দেখেছেন যে ঢাকা শহরের অন্য অবস্থা। তো এবার যে বন্যাটা, এইটা আমরা নর্থ ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ সিলেটে দেখলাম যে এটা 3rd ওয়েভ এখন চলছে। তো অন্যান্য সময় আমরা যেটা দেখছি যে আমরা যদি 10 বছর 15 বছর আগের কথাও চিন্তা করি, তাহলে সেই সময় বন্যার যে প্রকোপটা, যে প্রাদুর্ভাব ছিল, তার চেয়ে এখন কিন্তু এটি আরো বেশি বেড়ে যাচ্ছে এবং বেশি স্থায়ী হচ্ছে। অলরেডি কিন্তু 3 উইকস চলছে এই বন্যা। এই যে বন্যার স্থায়িত্ব, এইটি আমাদের কিন্তু এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং সেজন্য যেটা আমাদের করা দরকার, আমাদের সেই যে ইন্টিগ্রেটেড যে টেকনোলজি ব্যবহার করে সমন্বিত যে উন্নয়ন, যে ব্যবস্থাপনা, যে আমাদের যেটা করা উচিত বোধ হয়, এবং বেসিন ভিত্তিক যে অ্যাপ্রোচ আমাদের দরকার, সেইটিতে আমরা এখনো যেতে পারিনি। আমাদের যে উন্নয়ন, সেই জায়গাটায় কিন্তু এটি ক্রিটিসিজমও আছে,
যেটা অপরিকল্পিত উন্নয়ন আমরা করছি। অপরদিকে যে সমস্যাগুলো, এই বৃষ্টি বন্যার পানি যত দ্রুত নেমে যেতে পারে বে অফ বেঙ্গলে, কারণ এটি তো আমাদের জন্য একেবারেই যে ডাউন রাইপিরিয়ান হিসাবে আমাদের বে অফ বেঙ্গলে পানি যেতে হবে এবং আপার রাইপিরিয়ান থেকে এই পানি আসবে এবং বন্যায় আমরা ভেসে যাই, আবার শুষ্ক মৌসুমে আমাদের পানির শূন্যতা দেশে বিরাজমান থাকে। তো সেই যে বাস্তবতা, কঠিন বাস্তবতা মোকাবেলা করেই কিন্তু আমরা বেঁচে আছি। এখন এই বন্যার সময় যেটা আমরা করতে পারি, আমাদের নদী নালা খাল বিলে যে ড্রেনেজ সিস্টেমটা আছে, ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমাদের নিজেদের কারণেই এটিকে একেবারে সংকুচিত করে ফেলেছি। এটিতে প্রচন্ড ভাবে সকল নদীতে দখল আছে এবং যে আপার রাইপিরিয়ান থেকে আমরা দেখেছি যে টার্বিডিটি লেভেল যেটা আছে এবং যে মানে কি বলে যে এই সিল্টেশন হচ্ছে অতি মাত্রায় এবং রিসার্চে বলা হচ্ছে যে প্রতি বছরে 2.4 বিলিয়ন আমরা এই যে গার্বেজ সহ অন্যান্য যে সিল্টেশন হচ্ছে এটি কিন্তু আমাদের মোকাবেলা করছে, ফলে আমাদের অল সি বেডস আর রেজড অ্যাট এ লেভেল। তো সেই বাস্তবতা মোকাবেলা করতে হলে আমাদের যে প্রকল্প নেওয়া দরকার, যেভাবে কাজ করা দরকার সেটা আমরা পাচ্ছি না। আমরা নদীগুলোকে দখল করছি যথেচ্ছা এবং আমরা ইন্ডাস্ট্রিজ উন্নয়নের নামে আমরা নদী নালা খাল বিলকে আমরা যে কোনো ভাবে ব্যবহার করছি। পরিষ্কার আপনার কথা ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। আমরা নদীর প্রবাহকে যদি আমরা মানে কি বলে পূর্ণ মাত্রায় নিয়ে আসতে হয়, তাহলে আমাদের যে নদী নালা আগে ছিল তার সীমানা সেটিকে রেখে এবং পরিষ্কার ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় একদম শেষ। থাকুন আমাদের সাথে, আমরা স্টুডিওতে ফিরছি। জনাব সোহরাব হাসান, এই যে বললেন মুজিবুর রহমান হাওলাদার, ওনারা তো কাজ করে এটা নিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা এখন বন্ধ হয়ে গেছে, এটা নদী খাল খনন বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে যাচ্ছে, এই জন্য পানি উপচে পড়ছে। এইটা মানে তার মানে শব্দটা তো আসলে দুর্নীতি, এদিকেও এর ফলেই মানুষের দুর্নীতি না, এটা হচ্ছে অবহেলা, যদি বলেন অবহেলা এবং জবরদস্তি, এই দুটোর সম্মেলনে যা হয়েছে নদীগুলোকে আমরা হত্যা করে ফেলছি। যেটি মুজিবুর রহমান সাহেব যখন নদী কমিশনের চেয়ারম্যান, তখন কিন্তু তিনি এই ব্যাপারে বেশ সোচ্চার ছিলেন, কিন্তু সরকারকে শোনাতে পারেনি। নদী কমিশন তার প্রয়োগের ক্ষমতা নেই, সরকারের কাছে সুপারিশ করতে পারেন, তারা সুপারিশ করেছেন। দ্বিতীয় হচ্ছে সমস্যাটি দ্বিমাত্রিক এবং মুজিবুর ভাই বলেছেন যে একটা হচ্ছে দেশীয়, আমাদের দেশের নদী নালা খাল হাওর এগুলো কীভাবে এগুলো রক্ষা করে পানিটা দ্রুত যাতে বঙ্গোপসাগরে যেতে পারে এই ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে উজান থেকে যে পানি আসে সেটি কিভাবে, সেটা রোধ করা যাবে না যে আমরা বাদ দিয়ে পানি রোধ করতে পারবো, তা সেটা না। তবে সেখানে অববাহিকা ভিত্তিক যদি আমরা নদী ব্যবস্থাপনা করতে পারতাম তাহলে এটা সহজ হতো। অর্থাৎ আমরা যাতে বন্যায় না ডুবে যাই সেক্ষেত্রে ভারতের সহযোগিতা লাগবে। আবার বাংলাদেশ যদি বাদ দিয়ে পানি আটকাতে চায় তাহলে ভারতও ডুবে যাবে। সুতরাং এটা পারস্পরিক সহযোগিতার ব্যাপার, পারস্পরিক কী বলে একে অপরকে সাহায্য করতে হবে। এমনকি এক সময় তো দেখা গেছে যে পানির প্রবাহ কি পরিমাণ হবে সেই তথ্য জানা যেত না, এখন হয়তো সেটি জানা সহজ হয়েছে। সুতরাং এটি আঞ্চলিক ভিত্তিতেই এটা করতে হবে। এর সঙ্গে ভারত যেমন আছে অভিন্ন নদীগুলোর সঙ্গে, এবং এর সাথে নেপাল আছে, ভুটান আছে, এমনকি চীন পর্যন্ত। ব্রহ্মপুত্র তো আসছে চীন থেকে। তারপর ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী আছে। এক হচ্ছে শুকনো দিনে আমরা পানি পাই না এবং ডুবে যায়। আরেকটি হচ্ছে এই মুহূর্তে যে মানুষগুলো বিপন্ন, বন্যা দুর্গত, তাদেরকে দ্রুত সহায়তা করা, তাদেরকে পুনর্বাসন করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান, আপনাকে, আপনি যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আপনাকেও, আপনি আমাদের সাথে ছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। CSRM জনতন্ত্র গণতন্ত্র, দেখা হবে আগামীকাল। সবাই ভীষণ ভালো থাকবেন।